শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোপবার রাঙা সকাল অনুষ্ঠানে। সুন্দর একটি দিনের প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন শুরু করছি। সঙ্গে আছে আমি লাবণ্য, আছি আমি আনিস। আমার পক্ষ থেকেও সুন্দর একটি সকালের শুভেচ্ছা। লাবণ্য, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভীষণ ভালো আছি এবং আমার কাছে মনে হয় যে রাঙা সকালের এই সেটে বসলে আমরা আরো অনেক বেশি ভালো থাকি। অবশ্যই, কারণ এমন এমন সব গুণী মানুষেরা আসেন, তাদের জীবনের গল্প আমাদেরকে অনুপ্রেরণা দেয়। সত্যি বলেছো। চলো, কে আছে আজকে জেনে নিই। চলো। প্রিয় দর্শক, আমাদের আজকের রাঙা সকালের অতিথি স্থপতি মোহাম্মদ সাইফুল আলম। চলুন আমরা আমাদের আজকের অতিথিকে স্বাগত জানাই। শুভ সকাল স্যার। শুভ সকাল। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আমরা একেবারেই শৈশব থেকে শুরু করি। আপনার শৈশব কেটেছে বাগেরহাটে, যতটুকু আমরা জানি। কেমন ছিল? হ্যাঁ, শৈশব আসলে বাগেরহাট, আমার জন্মস্থান বাগেরহাট, বাট হচ্ছে আমার বাবার কর্মসূত্রে আমার শৈশবের বড় অংশটাই কেটেছে খুলনা শহরে। আচ্ছা, বাবা কি করতেন? বাবা বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতেন। সেই সুবাদে খুলনা ক্যান্টনমেন্টে আমার বড় হয়ে ওঠা। তার মানে বাগেরহাটে আসলে খুব বেশি দিন থাকাও হয়নি? না, বাগেরহাটে থাকা হয়নি। আচ্ছা, খুলনায় ছিলেন বোধহয়? জি, খুলনাতে ছিলাম। আচ্ছা, আর পরিবারে আর কে কে ছিলেন? আপনার মা কি করতেন সেগুলো একটু জানতে চাই। আমার মা গৃহিণী, আর আমরা 3 ভাই বোন। আমার বড় বোন দুজনই আমার বড়, আমি ফ্যামিলি সবচেয়ে ছোট। তাহলে বেশ আদরের আপনি। তো একটু গল্পগুলো শুনে না, ছোটবেলায় নিশ্চয়ই আমাদের কম বেশি সকলেরই আসলে অনেক গল্প থাকে। তো এই যে পরিবারের ছোট সন্তান, নিশ্চয়ই বেশ আদরের ছিলেন, একটু বকাঝকাও হয়তো খেতে হয়েছে। কিছু গল্প শুনতে চাই সে সময়। হ্যাঁ, পরিবারে সবার ছোট হওয়ার কারণে, আবার হচ্ছে যেহেতু 2 বোনের পরে ভাই, সেই কারণে একটু আদর তো ছিলই, যার কারণে আমার ডাকনাম হচ্ছে সোহাগ। মানে আদর করে নামটা রাখা হয়েছিল সোহাগ। বাহ। আর হচ্ছে দেখা যাচ্ছে যে ফ্যামিলির ছোট হওয়ার কারণে কিছু যেমন হয় যে আবদার, অন্যায় আবদারও বলা চলে, যে যেগুলো আসলে ফ্যামিলি থেকে মেনে নিয়েছে। এই ঘটনাগুলো আর কি ছিল ছোটবেলায়। তবে খুব যে বেশি জ্বালাতন করতেন আপনার হচ্ছে, আমার আসলে দেখা ছিল যে ছোট ছোট ইস্যুগুলো, যেমন একটা সময় আমার আব্বা আর কি ঢাকা ক্যান্টনমেন্টে ছিলেন। তখন আর কি আমাদের বাসাটা ছিল কুর্মিটোলা কাছাকাছি আর কি, ওটা মাটিকাটা ক্যান্টনমেন্টের ওই পোরশনটাতে ছিল। ওখানে থেকে হচ্ছে বাসার ছাদ থেকে এয়ারপোর্টটা দেখা যেত। আচ্ছা, এখন প্লেন ওঠানামা এটা আমার খুব পছন্দ লাগে। এখন ছোটবেলায় আমি একা তো যেতে পারবো না, কারণ আব্বার কাছে খুব আবদার করতাম যে আমাকে একটু এয়ারপোর্টে নিয়ে যেতে হবে, ওখান থেকে কাছ থেকে আমি প্লেন দেখতে চাই। দেখবেন। বাহ। বাবা কথা রাখতে পারতো আবদারগুলো? হ্যাঁ, প্রায় রাখতে পারতেন। সব সময় তো পারতেন না, কারণ ওনার কাজের ব্যস্ততার কারণে সব সময় যেতে পারতেন। এবং সেই সূত্র ধরেই বোধহয় একটা সময় আপনি স্বপ্ন দেখেছেন আপনি পাইলট হবেন। জি, এবং ইঞ্জিনিয়ার হওয়ারও স্বপ্ন দেখেছেন। আপনি কি এমনি শান্ত স্বভাবের ছোট থেকেই, নাকি একটু দুষ্ট? শান্ত। আচ্ছা, আমরা আপনাকে আজকে পুরোটা সময় আরো আবিষ্কার করতে চাই, আরো অনেক গল্প শুনতে চাই মানুষটার কাছ থেকে। আমরা যতটুকু জানি সেটা একটু এই মুহূর্তে দর্শকদের জানিয়ে আসি। আধুনিক স্থাপত্য শিল্পে পরিবেশ বান্ধব ও সৃজনশীল ডিজাইন করে যাচ্ছেন স্থপতি মোহাম্মদ সাইফুল আনাম। বাংলাদেশের আবহাওয়া, জলবায়ু, প্রকৃতিকে গুরুত্ব দিয়ে প্রতিটি কাজের দিকে নজর দেন তিনি। প্রতিষ্ঠা করেছেন নিজের আর্কিটেক্ট ফার্ম চতুষ্কোণ। প্রতিষ্ঠানের কার্যনির্বাহী অংশীদার হিসেবে দায়িত্ব পালন করছেন স্থপতি মোহাম্মদ সাইফুল আনাম। ইতিমধ্যে এই প্রতিষ্ঠানটি বেশ কিছু দৃষ্টিনন্দন স্থাপনার নকশা করেছে। মোহাম্মদ সাইফুল আনাম খুলনা বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য ডিসিপ্লিনে পড়াশোনা করেছেন। তিনি স্থপতি হিসেবে কর্মজীবন শুরু করেন 4 ওয়ালস নামক একটি আর্কিটেক্ট ফার্মে। পরবর্তীতে টেকভেন প্রতিষ্ঠানে প্রধান স্থপতির দায়িত্ব পালন করেন। আমরা এগুলো নিয়ে নিশ্চয়ই কথা বলবো। তার ছোটবেলায় ছিলাম, সেখানে আবারও ফিরছি। আপনার কাজের প্রসঙ্গে জানতে চাই, অনেক কিছু জানবার আছে। এই যে ছোটবেলা, আসলে আনিসও বলছিল যে একবার ইঞ্জিনিয়ার হতে চেয়েছেন, একবার পাইলটও হতে চেয়েছেন। তো আমরা কম বেশি আসলে অনেকেই ছোটবেলায় নানান রকম নানান বয়সে স্বপ্ন দেখে থাকি। আপনার ক্ষেত্রে আসলে আর কি কি স্বপ্ন দেখেছেন, বা কোন বয়সে গিয়ে আসলে স্থির হয়েছেন যে আপনি স্থপতি হবেন? হ্যাঁ, এটা আসলে ছোটবেলা থেকে তো অনেকের অনেক রকমের স্বপ্ন থাকে। আমার যেটা ছিল, দেখা যাচ্ছে যে বাবা মা বা আমার ফ্যামিলি মেম্বার অন্যরা আমাদেরকে ছোটবেলায় যেমন বিভিন্ন রকমের খেলনা কিনে দেয়। আমার যেটা ছিল যে খেলনাগুলোকে আমি 1-2 দিনের বেশি নতুন রাখতে পারতাম না। ওটাকে আমার একটা অভ্যাস হয়ে গিয়েছিল যে ওটাকে আমাকে খুলতে হবে, এটার ভিতরে কি কি ইকুইপমেন্ট আছে এটাকে আমাকে দেখতে হবে। আচ্ছা। এবং দেখা যেত বেশিরভাগ ক্ষেত্রে ওগুলোকে আমি খুলে ফেলতাম, খুলে ওখান থেকে কোন কোন জিনিসটাকে নিয়ে আমি নতুন কিছু বানাতে পারবো সেই চেষ্টাটা করতাম।
সিম্পল একটা উদাহরণ বলতে পারি যে খেলনার গাড়ি, গাড়িটা খুব সুন্দর ভালো ছিল, আমি কি করলাম খুলে ফেললাম, খুলে ফেলে বাসায় বিস্কিটের প্যাকেট আছে, প্যাকেটটা দিয়ে আমি এবার নতুন আর একটা গাড়ি বানানোর চেষ্টা করলাম। আচ্ছা, মানে ছোট থেকে একদম নতুন কিছু নতুন কিছু ইনভেনশন করা, একেবারে ছোটবেলার কথা বলছি এগুলা। এরপরে সময়ের সাথে সাথে যখন একটু বড় হলাম আর একটু অন্য ধরনের পরিধির ভিতরে চলে আসলাম, তখন দেখা যাচ্ছে যে ইলেকট্রনিক্স আইটেমের প্রতি একটা ঝোঁক চলে আসে। বিভিন্ন বই এখনো পাওয়া যায়, আমাদের সময় একটু কম পাওয়া যেত, যে বিভিন্ন ডায়োড বা সার্কিটের তৈরি করা যেগুলো, এগুলো দেখা যেত যে আমি চেষ্টা করতাম যেগুলা বই দেখে দেখে সার্কিটগুলো বানানোর। ইভেন দেখা যাচ্ছে তখনকার সময়ে আমাদের ছোটবেলাতে লোডশেডিংটা খুব বেশি হতো, প্রতিদিন দেখা যেত রাতের বেলায় 1 ঘন্টা বা 1.5 ঘন্টার জন্য বিদ্যুৎ থাকতো না। তখন যেটা করলাম, মাথায় একটা আইডিয়া আসলো যে আমি একটা কাজ করি, টর্চ লাইট তো সবাই ব্যবহার করছে, আমি ওভাবে করবো না, আমি একটা টর্চ লাইটই বানাবো। কি করতে হবে তাহলে, আমাকে বাজার থেকে আমি ব্যাটারি কিনলাম এবং টর্চ লাইটের যে বাল্বটা পাওয়া যেত, বাল্বটা আলাদাভাবে কিনে সিলিকন ফয়েল যেগুলো আছে, ফয়েল দিয়ে বা হচ্ছে তার দিয়ে এগুলাকে সার্কিটটাকে জয়েন করে লাইট জ্বালানোর চেষ্টা করলাম। আচ্ছা, এবং বাসায় দেখা যেত যে প্রায় অন্ধকার হলে আমি ওভাবেই সবাইকে বলতাম যে তোমরা যে যেখানে আছো চুপ করে থাকো, আমি আমার লাইটটা জ্বালাই আগে। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স 10-12 হবে। এত অল্প বয়সে আপনি এই কাজগুলো করতেন? এটার একটা মুখ্য ভূমিকা রেখেছে আমাদের ওই সময়কার টেলিভিশন চ্যানেল, তো একটাই ছিল বাংলাদেশ টেলিভিশন। ওখানে একটা সবার মানে আমাদের বয়সী এবং আমাদের বড়দেরও কিন্তু প্রিয় একটা প্রোগ্রাম হতো, ম্যাকগাইভার। মানে ওখান থেকে আসলে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। চমৎকার। বাবা কি বলতেন আপনাকে আপনার এই কাজগুলো দেখে? বাবা যেহেতু সেনাবাহিনীতে ছিলেন, নিশ্চয়ই অনেক বেশি ডিসিপ্লিন লাইফস্টাইল মেইনটেইন করতে হতো। বাবাকে খুব ভয় পেতাম। পরিবারে তার প্রভাব পড়তো? হ্যাঁ, সেটা তো পড়তো। শুনি বাবার কথা। বাবা যতক্ষণ তার কর্মক্ষেত্রে থাকতো বা দেখা যাচ্ছে যে আমি স্কুল নেই, ক্লাস নেই, বাসায় আছি, তখন আসলে খুব দুষ্টামি করতাম। মানে আমার দুষ্টামিটা মানে মাত্রা অতিরিক্ত ছিল না, এটা ফ্যামিলি মেম্বার সবাই এটাকে মেনে নিতে পারতো যে আমি খুব দুষ্টামি করছি, যেটা মেনে নেওয়া যাচ্ছে না, খুব মার খাচ্ছি, সেরকম না। যখন বাবা অফিস থেকে আসতেন, তার আসতে আসতে হতো দেখা যেত দুপুর 2টা-2:30 বাজতো। আসার পরে বাসা একদম সাইলেন্ট, যেহেতু সে সেনাবাহিনীতে ছিলেন প্লাস ডিসিপ্লিনের ভিতরে থাকতেন, এই কারণে দেখা যেত আমরা খুব মানে একটা ভয়ে থাকতাম যে বাবা কখন বকা দেয় কিনা আবার কোনো ইস্যুতে। এই কারণে দেখা যেত উনি আসার পরে আসলে আমরা চুপচাপ থাকতাম। একটু মায়ের কথাও শুনতে চাই। হ্যাঁ, মা হচ্ছে যত ধরনের আবদার মায়ের কাছে ছিল, দুষ্টামি করেছি। ইভেন স্কুল জীবন যখন শুরু হয়, মা স্কুলে নিয়ে যেতেন প্রথম দিকে, এরপরে দেখা গেছে যে তাকে যেতে হয়নি। পরিস্থিতিটাকে দেখা যাচ্ছে যে এমন একটা অবস্থায় আমি ছিলাম যে আমাকে ক্যান্টনমেন্টে থাকার কারণে সুবিধাটা যে হয়েছে যে এটা বাইরের কোনো ধরনের বাজে অভিজ্ঞতা আমাদেরকে ফেস করতে হয়নি। আচ্ছা, এই কারণে দেখা যাচ্ছে যে আমি যখন স্কুলে যাচ্ছি, আমার সমবয়সী যারা আছেন, ফ্রেন্ড যারা ছিল, এখন আমাদের জন্য গাড়ির ব্যবস্থা ছিল স্কুলে যাওয়ার এবং ফেরার। এখন আমি যখন প্রাইমারি স্কুলে ছিলাম, মানে প্রাইমারি পোর্শনটাতে যখন ছিলাম, তখন দেখা যাচ্ছে যে সকালে যদি কখনো দিন আমার দেরি না হতো, তাহলে আমরা এই বন্ধুর গ্রুপটা আমরা গাড়িতে না যেয়ে হেঁটে চলে যেতাম। আচ্ছা, আমার হয়তো 15 থেকে 20 মিনিট লাগতো হেঁটে যেতে, যেহেতু ছোট ছিলাম, বড়দের আরো কম লাগতো। আর দেখা হতো আমাদেরকে ছুটি হতো 11:30, সকাল 11:30 স্কুলটা ছুটি হতো, তখনও আমাদের জন্য একটা গাড়ি থাকতো। আর হাই স্কুল যারা ছিলেন তাদের জন্য হচ্ছে 2টার সময় গাড়িটা থাকতো। আমরা যেটা করতাম, 11:30 যে গাড়িটা স্কুল ছুটির পরে ওটা আসতাম না, স্কুলের আশেপাশে ঘোরাঘুরি করতাম, খেলাধুলা করতাম, করে পরের বাসটা গাড়িটাতে আসতাম। অনেক সময় দেখা তো হেঁটে হেঁটেও চলে আসতাম আর কি। এভাবে আর কি ফ্রেন্ডের সাথে ওই বয়সটা প্রকৃতির সাথে মানে এনজয়টা করতে পেরেছি মফস্বল এলাকায় থাকার কারণে। মানে আমার শৈশবটা কেটেছে আসলে খুব দুরন্ত একটা অনুভূতি নিয়ে আর কি। চমৎকার। আসলে শৈশবের সে উজ্জ্বল দিনগুলি সবসময় আমাদের স্মৃতি কাতর করে, কারণ যত বয়স বাড়ে আমরা একেবারে পেছনের দিকে তাকাই, পেছনের দিকে ফিরে যাই। আর আপনি ক্যান্টনমেন্ট এরিয়াতে বড় হয়েছিলেন, খুব গোছানো একটা পরিবেশ, আমরা যখন দূর থেকে দেখি খুব সবুজ একটা পরিবেশ, তাই না? এটা নিশ্চয়ই আপনাকে অনেক বেশি অনুপ্রাণিত করতো। হ্যাঁ, অনুপ্রাণিত করতো। এটার মানে পরিপ্রেক্ষিতে আমি বলছি যে ক্যান্টনমেন্টের যে আবাসন কোয়ার্টারগুলো ছিল, আবাসিক ভবনগুলা, আমরা যেখানে ছিলাম খুলনা ক্যান্টনমেন্টে, ভবনের সামনে খেলার মাঠ,
অনেক বড় খেলার মাঠ, মানে প্রতিটা ভবনের সামনে তো সিরিজে থাকতো বিল্ডিংগুলা, দেখা যাচ্ছে যে সামনের অংশটা খেলার মাঠ, তারপরে মেইন রাস্তাটা, রাস্তার পরে হচ্ছে ধান ক্ষেতটা পার হলে একটু দূরে গেলে ছিল পুকুর, অনেকগুলা পুকুরটা পার হলে তারপরে দেখা যাচ্ছে যে আর একটা অংশ, তারপরে আমাদের স্কুলটা ছিল। তাহলে এই যে রাস্তার পার হয়ে যে যাওয়ার পরে আমি ধান ক্ষেত পাচ্ছি, শুকনা মৌসুমে কোনো অসুবিধা হতো না। পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, পুকুরে দেখা যেত যেখানে থার্ড পার্টি কেউ হয়তো ওখানে মাছ চাষ করেছে, ক্যান্টনমেন্টের ভিতরে করতো আর কি, অন্য লোকজন করতো, তাদের ওই যে মাছ ধরা জেলেদের মাছের পোনা ছাড়া এই জিনিসগুলো সামনে থেকেই দেখেছি। পুকুরের পাশে বাগান করা হতো বিভিন্ন গাছের, ফলের গাছ, ফুলের গাছ, সেগুলোও দেখা যাচ্ছে যে আমরা ছোটবেলা থেকে এনজয় করেছি। হ্যাঁ, আপনি যে ছোটবেলায় আসলে বেশ এনজয় করতেন, এটা আপনার গল্পেও বোঝা যাচ্ছে। এবারে পড়াশোনার গল্পে চলে আসতে চাই। স্কুল জীবন তো ক্যান্টনমেন্ট এরিয়াতেই আসলে কেটেছে। কেমন কেটেছে স্কুল জীবন, আর মানে পড়াশোনায় কেমন ছিলেন, এগুলো একটু শুনতে চাই। আমার বাবার চাকরি সূত্রে আমি যখন স্কুলে শুরু করি স্কুল লাইফটা, আমাকে সরাসরি ক্লাস 1-এ ভর্তি করে দেওয়া হয়েছিল। আচ্ছা, বয়স অনুসারে ঠিক ছিল, বাট যেটা হয় যে প্রি স্কুল যেটা থাকে, প্লে গ্রুপ, নার্সারি, কেজি, আমাকে এগুলা পড়তে হয়নি। আচ্ছা, এগুলার ফাউন্ডেশনটা আমার ফ্যামিলিতেই হয়েছে। আচ্ছা, কে পড়াতো, বোনরা নাকি বাবা মা? বাবা মা পড়াতো। বাবা মা। বোনটা আসলে তখন আমার থেকে 3 বছরের বড় ছিল, মানে মেজো বোন, আর বড় বোন হচ্ছে 6 বছরের বড় ছিল। আচ্ছা, এখন দেখা গেছে আমার স্কুল শুরু হয়েছে ঢাকা ক্যান্টনমেন্টে। এটা ক্যান্টনমেন্টে পরিচালনা করতো না, স্কুলটার নাম ছিল আদর্শ শিশু মঙ্গল প্রাথমিক বিদ্যালয়। এটা বেসরকারি একটা স্কুল ছিল, এনজিওর মতন। ওখানে আমি ক্লাস 1 কমপ্লিট করি। এরপরে আমার বাবা ট্রান্সফার হয়ে যান খুলনা ক্যান্টনমেন্টে। আচ্ছা, ক্লাস 2 থেকে খুলনা ক্যান্টনমেন্ট স্কুলে, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে পড়াশোনা শুরু, এবং এইচএসসি পর্যন্ত 11 বছর। স্কুলের দিনগুলো আসলে কেমন ছিল? স্কুলের দিনগুলো আসলে যেহেতু আমাকে লম্বা সময় থাকতে হয়েছে, অনেকে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বাবা মায়ের ট্রান্সফার হয়ে যাওয়ার কারণে স্কুল পরিবর্তন করতে হয়। আমি সেটা বুঝতে পারিনি। আমি ক্লাস 2 থেকে ক্লাস 12, মানে এইচএসসি পরীক্ষা পর্যন্ত যেহেতু একই প্রতিষ্ঠানে ছিলাম, বরং দেখা গেছে যে আমি বিভিন্ন বন্ধুদের সাথে মিশতে পেরেছি। অনেকে এসেছে 2 বছর 3 বছর আমাদের সাথে পড়েছে, আবার দেখা যাচ্ছে চলে গিয়েছে বিভিন্ন জায়গাতে, তো অভিভাবকের কর্মসূত্রে আর কি। এই জন্য দেখা যাচ্ছে আমি অনেক বন্ধু পেয়েছি, মানে বন্ধু ভাগ্যটা আমার খুব ভালো। এখনো এই বন্ধুরা আছে? অনেক বন্ধু আছে, অনেক যোগাযোগ হয়। আর যেটা হচ্ছে যে আমি বন্ধু ছাড়া, আড্ডা ছাড়া থাকতে পারি না। শিক্ষকদের কথা একটু শুনতে চাই। শিক্ষকদের যেহেতু একটু লেখাপড়ায় ভালো ছিলাম, খুব ভালো ছিলাম বলবো না, দুরন্তও ছিলাম, দুষ্টামিও করেছি। দেখা যাচ্ছে যে পিছন থেকে দুষ্টামি করতাম। এখন কাছে থেকে যে শিক্ষকগুলো দেখেছেন, ওনারা প্রায় মন্তব্য করতেন যখন প্যারেন্টসদেরকে সামনে পেতেন, যে খুব দুষ্টু কিন্তু ধরা যায় না। যে অন্যকে বুদ্ধি দিচ্ছে দুষ্টামি করার জন্য, কিন্তু ধরতে পারছি না। লেখাপড়ায় মোটামুটি একটু ভালো ছিলাম, যার কারণে দেখা গেছে যে ওনাদের একটা সুনজরে ছিলাম। এখন যেটা আমরা বলি আমাদের এই জেনারেশনে, আমরা এখন এসে সো কল্ড গুড বয়, মানে এই মানে ঘটনাটা আর কি ঘটেছে আমার সাথে, যে কারণে একটু পচা নিয়েও খেতে হয় বন্ধুদের কাছে। এখন অনেক সময় যখন বন্ধুদের সাথে দেখা হয়, সো কল্ড গুড বয়। আপনার স্কুল, কলেজ, একটা শিক্ষা প্রতিষ্ঠানই কেটেছে। আমাদের যেটা দেখা যায়, আমরা স্কুল এক জায়গায় পড়ি, তারপরে কলেজে যাই। কলেজের জীবন মানে একটু স্বাধীনতা পাওয়া, একটু স্বাধীনতার মুখ দেখা। কিন্তু আপনি এমন একটা শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছেন যেখানে আইন, নিয়ম কানুনের খুব কড়াকড়ি ছিল। কলেজের জীবনটা আসলে উপভোগ করেছিলেন? হ্যাঁ, করেছিলাম। কলেজে তো আসলে যেহেতু 2টা বছর পড়তে হয়েছে, আমাদের পুরানো স্কুলের বন্ধুদের সাথে নতুন কিছু বন্ধু পেলাম। আমাদের স্কুলে ক্লাসে হতো আমরা 40 জন ছিলাম, কিন্তু কলেজে দেখা যাচ্ছে যে 120 জন, মানে এখন 3 গুণ হয়ে গেছে। নতুন নতুন বন্ধু পেয়েছি, নতুন নতুন একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাদের সাথে একসাথে লেখাপড়া করেছি, ভালোই লেগেছে। তখনকার সময় পড়াশোনাটা কিভাবে এগোচ্ছিল? কারণ হচ্ছে আপনি পরবর্তী জীবনে স্থপতি হয়ে উঠেছেন, তখন নিশ্চয়ই সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে একটা সময় যাচ্ছিল। হ্যাঁ, ভালো একটা কোশ্চেন করেছেন। যেহেতু ইঞ্জিনিয়ারিং এর প্রতি যেহেতু একটা ঝোঁক ছিল আমার, এই কারণে আমি হচ্ছে এইচএসসি লেভেলটাতে এসে বায়োলজি সাবজেক্টকে আমি বাদ দিয়েছিলাম, যে আমি বায়োলজিটা নিব না, এটার পরিবর্তে আমি অন্য একটি সাবজেক্ট নিব। যেহেতু আমার মেডিকেল
দিকে, এই সাইডটা আমি নিতে চাচ্ছি না। আচ্ছা, তখন থেকে আসলে আপনি ঠিক করে রেখেছিলেন। আর পরিবার কি চাইতো আসলে? পরিবারের কি কোনো স্বপ্ন ছিল? আপনার বাবা যেহেতু সেনাবাহিনীতে ছিলেন, আমার চাচা মামা ফ্যামিলির অনেকেই বিমান বাহিনীতে ছিলেন, সেনাবাহিনীতে ছিলেন। তাদের একটা ইচ্ছা ছিল বাবার যে হয়তো সেনাবাহিনীতে বা হচ্ছে বিমান বাহিনীতে কমিশনার পদে হয়তো আমি যেতে পারি, যেহেতু হাইটটা ভালো ছিল, লেখাপড়ায় মোটামুটি ভালো ছিলাম। তাদের একটা আশা ছিল যে ওই দিকটাতে আমি যাব কিনা আর কি। আর ওখান থেকেই আসলে যেহেতু বললাম ছোটবেলায় বিমান দেখে খুব ভালো লাগতো, পাইলট হওয়ার একটা ইচ্ছা ছিল। এটা নিয়ে মজার গল্পও একটা আছে। ছোটবেলায়, খুব ছোটবেলায় আম্মা যখন পড়াতে বসতেন, পড়তে যেতাম না, দুষ্টামি করতাম। তখন বলতো যে বড় হয়ে কি হতে চাও? তারাও জানতেন যে একটা পাইলট হওয়ার শখ আছে ছোটবেলা থেকে। আমরা পাইলট হব। পাইলট হতে হলেও লেখাপড়া করতে হবে। তাহলে পাইলট হব না, তাহলে কি হবা? বাস চালাবো। আচ্ছা, বাস চালালেও লেখাপড়া করতে হবে। তো সেটাও করবো না, তাহলে কি ট্রাক চালাবো? ট্রাক চালালেও লেখাপড়া করতে হবে। অনেক চিন্তা ভাবনা করুন, তাহলে আমি ঠেলা গাড়ি চালাবো, ওটা চালালে লেখাপড়া করতে হয় না। চমৎকার। তো এই ধরনের খুনসুটিও মায়ের সাথে হয়েছে। এবং একটা প্ল্যান যেটা বলছিলাম যে ছিল ইঞ্জিনিয়ারিং এর প্রতি ঝোঁক, সেখান থেকেই আসলে মানে যে বয়সটাতে আমাকে আমার শিক্ষা কার্যক্রমকে ফিক্সড করতে হবে, সেটা ফ্যামিলি থেকে সাপোর্ট পেয়েছিলাম। তারা কখনো আমাকে বলেনি যে তোমাকে ডাক্তার হতে হবে, বায়োলজি পড়তে হবে। আমি যখন বলেছিলাম তারা একবারকে মেনে নিয়েছিল সেটা। তারপরে তাহলে একটু আমরা সামনের দিকেই চলে যাই। আসলে এই স্থপতি হয়ে ওঠার গল্প বা বিশ্ববিদ্যালয়ের জীবনে আসলে ভর্তি হবেন, সেটাও তো একটা বড় যুদ্ধ একরকম ভাবে। তখন কি পরিকল্পনা করছিলেন বা কি চলছিল তখন? আমাদের এইচএসসি পরীক্ষার শেষের আগেই যেহেতু বন্ধুদের সাথে অনেক কথা হয়, সিনিয়রদের সাথে কথা হয়, পরবর্তী জীবনটা কিভাবে সাজানো যাবে, কিভাবে আমি কোথাও ভর্তি হতে পারি, কোন সাবজেক্টে পড়লে আমার জন্য ভালো হবে, এরকম আড্ডা আলোচনা চলতে চলতে চিন্তা করলাম বন্ধুরা যেহেতু অ্যাডমিশনের জন্য কোচিং করতে চাচ্ছে ঢাকায় এসে, সে কথাটা বাসায় জানালাম। এখন আব্বা একটু রেস্ট্রিক্টেড ছিলেন যে আরও যেহেতু ছেলে একা, 2 বোনের পরে কাছ থেকে দূরে কোথাও দিতে যেতেন না। যাই হোক, মামাদের সাথে কথা বললেন, বলার পরে মামাও বললো ঠিক আছে। আমার মামাও ক্যান্টনমেন্টে থাকতেন, ঢাকা ক্যান্টনমেন্টে, যে আমার এখান থেকে লেখাপড়া করতে পারবে, কোনো সমস্যা নেই। তো সেভাবে আর কি ঢাকায় আসা, ঢাকায় এসে একটা কোচিং সেন্টারে ভর্তি হওয়া। ভর্তি হতে যে দেখলাম যে কোচিং সেন্টারে যে ফিটা দিতে হচ্ছে তার থেকে সামান্য বাড়ালে আমি হচ্ছে আর্কিটেকচারের কোচিংটা করতে পারছি। আর আর্কিটেকচার সম্বন্ধে কলেজ লাইফের শেষের দিকে কিছুটা ধারণা আসে যে কি কি সাবজেক্টগুলো এখন আমাদের দেশে চলছে আর কি, ভালোভাবে চলতেছে, পড়াশোনা হচ্ছে। ইঞ্জিনিয়ারিং এর দিকে তখন ছিল কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। আর আর্কিটেকচারটা তখন তো বাংলাদেশে বুয়েটের পরে খুলনা ইউনিভার্সিটিতে মানে সেকেন্ড স্কুল, একটা খুব বেশি খুলনার মানুষ আসলে জানতও না যে আর্কিটেকচার সাবজেক্টের সম্বন্ধে। তা আমি কিছুটা স্টাডি করেছিলাম আগে থেকে, এবং আমাকে হেল্প করেছিল আমারই প্রতিবেশী এক বড় ভাইয়া। উনি আরবান প্ল্যানিং এ পড়তেন খুলনা ইউনিভার্সিটিতে। ওনার কাছ থেকে কিছুটা ধারণা পেয়েছিলাম। সেখান থেকে আসলে যখন কোচিংটা করতে শুরু করলাম, ঠিক আছে তাহলে আমি চিন্তা করলাম যে তাহলে আর্কিটেকচারের কোচিংটা করে ফেলি। ওখান থেকে আসলে ভর্তি পরীক্ষাটা দেওয়া, যেহেতু বললাম যে পাইলট হওয়ার ইচ্ছা ছিল। পরে আবার একটা চিন্তাও মাথায় আসলো যে পাইলট হলে তো আমি একটা লাইফে চলে গেলাম, আমি একটু হায়ার স্টাডিজ আর একটু লেখাপড়ার ভিতরে থাকি। তখন থেকে আসলে ওখান থেকে আমার মুডটা সুইং হলো, ঠিক আছে তাহলে আমি একটু অ্যাডমিশন টেস্ট দেই। আর্কিটেকচারের প্রতি একটা প্যাশন চলে আসছে, আর অন্যান্য সাবজেক্টও আছে, এটার সেকেন্ড চয়েস থার্ড চয়েস। যদি আমার পছন্দ মতো কোনো সাবজেক্টে আমি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মানে ভর্তি হতে পারি, তাহলে হয়তো আমি ওই দিকে যাবো না। এবং দেখা গেল খুলনা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষার পরে আর্কিটেকচারের মেরিট লিস্টে থাকার পরে তখন বাবা জিজ্ঞেস করেছিলেন কি করবা, আর্কিটেকচারে পড়বা নাকি যেটা ইচ্ছা ছিল বা আমরা যেরকম একটু আশা করেছিলাম ওদিকে যাবো? আমি বললাম না, আমি আর্কিটেকচারেই পড়তে চাই। তারপর ঘরের ছেড়ে ঘরে ফিরে এলো, খুলনায় পড়ার সুযোগ পেলেন? সুযোগ আসলে ঢাকাতেও পেয়েছিলাম, বুয়েটে। ওখানে অপেক্ষমান তালিকায় ছিলাম। তখনকার সময় আসলে তো সেলফোনের ব্যবহারটা ছিল না বেশি। অপেক্ষমান তালিকাটা যখন অনেকে ভর্তি ক্যান্সেল করে ফেলে,
কিছু সিট খালি হয়, একটু আমার শেষের আসলে দিকে সিরিয়ালটা পার হতে অপেক্ষা লেগেছিল। করতে হয়। আচ্ছা, ততদিনে আসলে আপনি খুলনা হ্যাঁ, ততদিন আমি আবার খুলনায় ভর্তি হয়ে গেছেন। একটু দুঃখ লেগেছিল যে ঢাকায় বইটা পড়তে পারলে ভালো লাগতো, হ্যাঁ, কিন্তু আবার দুঃখটা মানে খুব বেশি ইয়ে হয়নি, যে ঠিক আছে একই সাবজেক্টই তো পড়তেছি। একদমই তাই। পছন্দের বিষয় আসলে পেয়ে গেলেন, তারপর আসলে পড়তে পড়তে কেমন লাগছিল বা তখন কি অবস্থা হলো এটাও একটু জেনে নেই। পড়তে যে পড়েছিলাম বিপদে বলতে হচ্ছে এতদিন যেটা ছিল যে শিক্ষা পাঠ্যক্রম আমাদের স্কুল কলেজ জীবনে তো আসলে বই পড়তে হয়েছে, পাঠ্য বই ফিক্সড ছিল, মুখস্থ করতে হয়েছে, বুঝে বুঝে পড়তে হয়েছে, সবই করতে হয়েছে। আর্কিটেকচার তো আসলে বলা যায় যে খোলা আকাশ। আচ্ছা, খোলা আকাশ, খোলা সমুদ্রে পড়ে গিয়েছি। এতদিন যে লাইফ স্টাইলে ছিলাম এটা সম্পূর্ণ ডিফারেন্ট, ধরতে পারছি না। আচ্ছা, হ্যাঁ, ফার্স্ট ইয়ারে তো বেসিক কম্পোজিশন করা হয়, ধরতে পারছি না। কাজ করছি, টিচাররা দেখছে, তারাও গাইড করছেন। একটা সময়ে আমার এক টিচার, ক্লাস টিচার উনি আর কি, একটু বিরক্ত হলেন আমার উপরে। মানে অনেক স্টুডেন্ট অনেক রকমের কাজ করতেছে, অনেকে অ্যাপ্রিসিয়েট করছেন। আমাকে ডেকে নিয়ে বললেন যে তোমার কম্পোজিশনগুলা রেজিমেন্টাল হয়ে যাচ্ছে, রিজিট হয়ে যাচ্ছে, তোমাকে এটা থেকে বের হতে হবে। বিপদে পড়ে গেলাম যে রেজিমেন্টাল হয়ে যাচ্ছে, রিজিট হয়ে যাচ্ছে, এখান থেকে আমি কিভাবে বের হব? মানে খুব একটা হতাশা চলে আসলো। আর উনি কয়েক সপ্তাহ আমাকে এটাকে লক্ষ্য করে দেখলেন যে না, আমার আসলে ইমপ্রুভমেন্টটা সেরকম হচ্ছে না। তখন আমাকে ব্যক্তিগত প্রশ্ন করলেন যে তুমি কোথা থেকে আসছো? বললাম খুলনায় থাকি। যে বাবা কি করতেন, কোথায় লেখাপড়া করেছো, এগুলো যখন উনি দেখলেন যে আমি ক্যান্টনমেন্ট থেকে এসেছি, উনি সাথে সাথে ধরে ফেলেছেন যে আমি যেহেতু একটা ডিসিপ্লিনারি একটা এনভায়রনমেন্টে ছিলাম, একটা রেজিমেন্টাল এনভায়রনমেন্টে ছিলাম, তখন উনি বললেন যে এটা থেকে তোমাকে একটু বের হতে হবে, তোমার আসলে দোষ না, এটা আসলে তুমি যে পরিবেশ থেকে এসেছো এটার একটা ইফেক্টটা এখানে চলে আসছে। এটাকে যেটা করতে হবে, তোমার অনেক সিনিয়র আছে এখানে, অনেক সিনিয়রদেরকে পাচ্ছ, তাদের সাথে তুমি বিষয়টা শেয়ার করো। মানে এখান থেকে তোমাকে ফ্রি ফ্লো হইতে হবে, মানে একটা বক্স রিজিড মানে ডিজাইনে থাকলে হবে না। তখন থেকে আসলে তার উপদেশটা আমার খুব কাজে লেগেছে। এরপর চমৎকার উপদেশ দিয়েছেন। আমার মনে হয় এটা কিন্তু আমাদের কম বেশি আসলে সবারই মানে এখান থেকে আমারও একটা মানে শিক্ষা আমি পেয়েছি যে পরবর্তীতে আমি তো শিক্ষকতা মানে করিনি, বাট হচ্ছে যে আমার যারা জুনিয়র এরপরে এসেছে, আসলে তার সাইকোলজিটাকে ধরতে হবে যে সে আসলে কি মেন্টালিটি নিয়ে চলছে, তাকে এখান থেকে বের করতে হবে তার ফিউচারের জন্য। তাকে আমাদের যেমন একটা রিলেশন আছে সিনিয়র জুনিয়রদের, বলে আমলা কামলা। আচ্ছা, আমার সিনিয়র হচ্ছেন আমার আমলা। এরকম আমি যখন ফার্স্ট ইয়ারে ভর্তি হচ্ছি, আমার সিনিয়র 4টা ব্যাচ পাচ্ছে, আর্কিটেকচারের 5টা বছরের কোর্স, তো আমি 4 জনকে পাচ্ছি আমলা হিসাবে। তারা কিন্তু আমাকে গাইড করছে, তাদেরকে আমি ডিজাইন যখন তারা করছে, মডেল বানাচ্ছে, তাদেরকে হেল্প করতেছি। এই কারণে আমলা কামলা শব্দটা ব্যবহার করা হয় আর কি। তখন আমি যখন সিনিয়র হচ্ছি, সেকেন্ড ইয়ারে গেলাম, তখন আমি একটা ব্যাচ পেয়েছি আমার নিচে, আমার কামলা। থার্ড ইয়ারে গেলে 2 জন পেলাম। তো এভাবে দেখা যাচ্ছে যে আমার শিক্ষক আমার সাথে যেভাবে আমার দুর্বলতাটাকে বের করে নিয়ে আসতে পারছেন, সেভাবে আমি চেষ্টা করেছি ওদেরকে গাইড করার। আপনার পরিবর্তনটা হলো, মানে আপনি যে আমি সেকেন্ড ইয়ার থেকে মোটামুটি ভালো একটা পরিবর্তন আসছে, থার্ড ইয়ার থেকে অনেকটা, মানে আমি হ্যাপি যে থার্ড ইয়ার থেকে রেজাল্ট ভালো হচ্ছিল। কিভাবে আসলে পরিবর্তনটা আসলো, মানে চেঞ্জটা করলেন কি করে নিজের? চেঞ্জটা হচ্ছে যে আমরা তো আসলে ফার্স্ট ইয়ার যখন কম্পোজিশন করি, এটা তো যার মনে যেটা আসছে কম্পোজিশনটা করছে। কিছু গ্রামার আছে, হ্যাঁ, কম্পোজিশন আসলে কিছু গ্রামার আছে, শুরুর দিকে আসলে নতুন স্টুডেন্ট এটা বুঝতে পারে না। এখন দেখা যাচ্ছে যে অনেকগুলো আর্কিটেকচার স্কুল হয়েছে, অনেকে আগে থেকে স্টাডি করে আসে, জানে, কিন্তু আমাদের ওই সময় ছিল না এই সুযোগটা। কারণ আমরা শুরুতে দেখা যাচ্ছে যে এই জিনিসটা আমরা বুঝতে পারিনি। তখন দেখা যাচ্ছে কিছু বই দেখা, আর্কিটেকচার রিলেটেড সিনিয়রদের সাথে আলোচনা করা, টিচারদের গাইডেন্স তো পেয়েছি। এগুলো মিলিয়ে দেখা গেছে যে আমার ইমপ্রুভমেন্টটা একটু দেরিতে হলেও থার্ড ইয়ার থেকে আমি মানে একটা ভালো অবস্থানে চলে আসতে পেরেছি। সবসময় কি পড়াশোনা নিয়ে থাকা হতো, নাকি বিশ্ববিদ্যালয় জীবন আসলে পড়াশোনার পাশাপাশি অন্যান্য কোনো কিছু করা হতো?
পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করতাম। আর হচ্ছে যে আমাদের খুলনা ইউনিভার্সিটির আর্কিটেকচার ডিসিপ্লিনের একটা নাট্য সংগঠন ছিল। আচ্ছা। যেহেতু একটু মুখচোরা স্বভাবের ছিলাম, অভিনয়টা করতে পারতাম না, সামনে যেতে পারতাম না। আচ্ছা। দেখা যেত যে কোনো প্রোগ্রাম হলে, কোনো নাটক মঞ্চায়িত হলে এটার জন্য পিছন থেকে পোস্টার ডিজাইন করা বা এটার জন্য যে লজিস্টিক সাপোর্ট দরকার, এগুলোর হেল্প করার জন্য সবসময় সামনে মানে কাজ করেছি আর কি। পেছন থেকে কাজ করেছেন বললেন, পিছন থেকে কাজ সামনে করেছি, আসার ইচ্ছে হয়নি কখনো? সামনে আসা লজ্জা করতো, এটা একটা বড় ফ্যাক্টর। আমরা বিশ্ববিদ্যালয় জীবন থেকে এবারে আসলে ধীরে ধীরে কর্মজীবনে চলে আসতে চাই, নিশ্চয়ই আপনার রেজাল্ট খুব ভালো হয়েছে। হ্যাঁ, রেজাল্ট হচ্ছে যে আমাদের একটা টার্গেট তো সবারই থাকে যে একটা ইউনিভার্সিটি লেভেলটা আমি ফার্স্ট ক্লাস মানে গ্রেড থাকবে, সেই গ্রেডটা আমার ছিল। তারপরে আসলে কি ভাবছিলেন যে এখন কি করবেন, কি পরিকল্পনা? আমাদের যখন থিসিস মানে ফাইনাল ইয়ারে থিসিস করি তখন দেখা যাচ্ছে যে সবার একটা কথা যে অনেক তো 5 বছর পড়লাম, থিসিসটা অনেক কষ্ট করে দিচ্ছি, অনেক সময় নিয়ে থিসিসটা করা হলো, থিসিস শেষ হলে ঘুমাবো, 3 মাস 4 মাস ঘুমাবো, তারপরে চাকরি চিন্তা করব। মানে এরকমই গল্প আমরা করতাম বন্ধুদের সাথে। এখন দেখা যাচ্ছে আমার যখন থিসিসটা শেষ হলো, শেষ হওয়ার পরে অফিসিয়ালি রেজাল্ট পাবলিশড হয়নি, জাস্ট থিসিসের জানতে পেরেছি যে থিসিস রেজাল্ট হয়ে গেছে, আমরা পাশ করে গেছি এরকম আর কি। কিন্তু টোটাল 5 বছরের যে কম্বিনেশন যে গ্রেডটা এটা তখনও পাবলিশড হয়নি। আর আমাদের যেহেতু সিনিয়র জুনিয়র একটা রিলেশনশিপ খুব ভালো ছিল, এখন আমাদের এক সিনিয়র টিচার উনি আবার আমাদের ইউনিভার্সিটি থেকেই পাশ করেছেন, উনি জাস্ট তুই-তোকারি সম্পর্ক ছিল, যেহেতু ওনাকে স্টুডেন্ট হিসেবে আমরা পেয়েছি, তো আমাকে বললেন যে ঢাকায় আমাদের সিনিয়র ভাই আছে, ওনার ফার্মে আর্কিটেক্ট লাগবে, তুই কি যাইতে পারবি? তাই বললাম যে এখনো রেজাল্ট পাবলিশ হয় নাই, আমি একটু রেস্ট নিতে যাচ্ছিলাম। বলে না ভাইয়ার খুব জরুরি, আর্কিটেক্ট লাগবে, যেতে হবে। কত সালে হবে এটা? 2008 সালে। 8 সালে। আচ্ছা। তখনও আমাকে বলেনি যে কোন ফার্ম, কোন বড় ভাই। আমি জিজ্ঞেস করলাম কোথায়, এখন বললেন আর কি। বলার পরে দেখলাম যে উনি, নামটা বলি, উনি হচ্ছে আহমেদ ইমতিয়াজ খান। আমি ওনাকে টিচার হিসেবে পেয়েছি। একটা সময় উনি খুলনা ইউনিভার্সিটির টিচার ছিলেন, এরপরে উনি মাস্টার্স করতে যান, যাওয়ার পরে আসলে ফিরে এসে নিজের প্রতিষ্ঠা করেন। তখন আমি ওই প্রতিষ্ঠানে আর কি প্রথম আর্কিটেক্ট হিসেবে জয়েন করি। আর যেহেতু টিচার হিসেবে পেয়েছি, প্লাস ইউনিভার্সিটির বড় ভাই আমার পার্টনার ছিলেন, উনিও ওনার ব্যাচমেট, ওনার বন্ধু বলা চলে। দেখা যাচ্ছে যে দুজনেই আমি পাচ্ছি আমার সিনিয়র হিসাবে, দুজনকে গাইড হিসেবে। তো দেখা যাচ্ছে যে ওখানে ইউনিভার্সিটি হলের যে এনভায়রনমেন্টটা ছিল, অফিস এনভায়রনমেন্টটা কাছাকাছি। আচ্ছা। যেহেতু আমরা পরিচিত এবং এক ইউনিভার্সিটির, এখানে যে ওনারা আমার বস, সেটা আমাকে কখনো বুঝতে দেয়নি। বড় ভাই হিসেবেই তারা আমাকে গাইড করেছেন। একাডেমিতে যেভাবে পড়ে এসেছি, প্রফেশনে প্র্যাকটিক্যাল কাজের পরিধিটা অনেক ডিফারেন্স। এখন একাডেমিক নলেজটাকে কাজে লাগিয়ে কিভাবে আমি প্র্যাকটিক্যাল কাজগুলো করতে পারি, ওনাদের অফিসের সাথে টাই আপ হতে পারি, এই জিনিসগুলো ওনাকে আমাকে খুব গাইড করেছেন। এবং খুব বেশি সময় লাগেনি, আমার 3 থেকে 4 মাস লেগেছে যে ওনাদের কাজের স্টাইলটাকে অ্যাডাপ্ট করে নিতে। আচ্ছা, এটা আপনার প্রথম জব? প্রথম জব। কেমন এক্সপিরিয়েন্স ছিল? এখানে কত বছর থাকলেন? অফিসের এনভায়রনমেন্টটা যেহেতু বন্ধুসুলভ ছিল, আমাকে আসলে অন্য কোথাও চিন্তা করতে হয়নি। আচ্ছা। এই কারণে আমি ওখানে প্রায় 4.5 বছর ছিলাম। বাহ। 4.5 বছর ছিলাম। এর ভিতরে আমার অনেক জুনিয়র জয়েন করে। প্রথম আর্কিটেক্ট হিসেবে আমি জয়েন করি, এরপরে অফিসের পরিধি বাড়তে দেখাচ্ছে আমাদের অনেক জুনিয়ররা জয়েন করে। জুনিয়র জয়েন করছে, আমি সিনিয়র হচ্ছি, একটা খুব একটা চলে আসে যে আমি এখন সিনিয়র হচ্ছি। দায়িত্ব, ভালো লাগা, সবকিছু এতদিন দেখা যাচ্ছে যে ভাইয়ারা আমাকে শিখিয়েছেন, এখন আমি তাদেরকে শেখাচ্ছি। রাইট। মানে এই একটা মজা। কাজের ধরনটা কি ছিল সে সময়? এমনিতে কি ধরনের কাজ করতেন আপনি? ওখানে বেশিরভাগই কাজই হতো রেসিডেন্সিয়াল প্রজেক্ট, ডেভেলপার বিল্ডারদের প্রজেক্টগুলো, অ্যাপার্টমেন্ট বিল্ডিং প্রজেক্টগুলো করা হতো আর কি। আচ্ছা, ডিজাইন করা হতো? ডিজাইন করা হতো, হ্যাঁ। কনস্ট্রাকশনটা করা হতো না, কনসালটেন্সি ফার্ম, ওখানে শুধু ডিজাইনটা করা হতো। আর হচ্ছে ডেভেলপারকে ডিজাইন ড্রয়িংগুলো প্রোভাইড করা হতো, যেটা দেখে ওনারা বিল্ড করতেন। আর মাঝে মধ্যে আমাদের ডিজাইন অনুসারে কাজগুলো ঠিকমতো হচ্ছে কিনা এটা একটু ভিজিট করতে যেতে হতো। 2008 সালের কথা শুনছি আমি, যদি ভুল না করি। সেই সময় আসলে মানুষ কতটুকু সচেতন ছিল? যদি একদম নিজের বাড়ির তৈরির কথা বলি, তারা কতটুকু আসলে আসতো আপনাদের কাছে? ঢাকাতে তখন যেটা হচ্ছে যে রিহ্যাব প্রতিষ্ঠিত হয়ে যাওয়ার কারণে আপনার আবাসন ব্যবসাটা তখন কিন্তু খুব ভালো ছিল। আচ্ছা। মানে বলা যায় পিক সিজনটা চলছিল তখন ওই সময়টাতে, এবং প্রচুর ডেভেলপার
ফার্ম ছিলেন যারা কিনা এই আবাসন শিল্পটাকে ধরে রেখেছিলেন, অনেক উন্নতিও করেছেন তারা। এই কারণে তখন চাহিদা ছিল আবাসন শিল্পের। সেই সঙ্গে কিন্তু আসলে অনেক পরিবর্তন এসেছে সময়ের সঙ্গে সঙ্গে। আপনি একেবারে পড়াশোনা শেষ করার পরপরই আসলে একটা জায়গায় কাজের সূত্র ধরে আসলে যুক্ত হলেন, এটা আসলে চমৎকার একটা বিষয়। সেই সৌভাগ্য আসলে সবার হয় না। আপনি বলছিলেন যে 4.5 বছর ছিলেন, এরপরে কোথাও যুক্ত হলেন? 4.5 বছর যখন পার হলো, আমাদের যেটা হচ্ছে যে প্রফেশনাল, আমাদের যে ইনস্টিটিউট আছে আর্কিটেক্ট ইনস্টিটিউট অফ বাংলাদেশ, এখানে হচ্ছে নিজে প্র্যাকটিস করতে গেলে এটাকে হচ্ছে একটা পরীক্ষা দিতে হয়, মেম্বারশিপ পেতে হয়। তো এটার জন্য একজন সিনিয়রের আন্ডারে অন্তত 2 বছর কাজ করে অ্যাপ্লিকেশন করে পরীক্ষা দিয়ে পাস করার পরে সেই সার্টিফিকেটটা পাওয়া যায়, লাইসেন্সটা পাওয়া যায় যে আমি এখন নিজে প্র্যাকটিস করতে পারবো। আমার বড় ভাই যাদের সাথে কাজ করেছি, আমাদের গুরু বলতে পারি, তা ওনাদের একটাই ছিল যে তুমি আমাদের এখান থেকে যতটুকু শিখেছো আমরা স্যাটিসফাইড, এরপরে তুমি ফুল মেম্বার হয়েছো ইনস্টিটিউট অফ আর্কিটেক্টসের, আমাদের ইচ্ছা আমাদের এখান থেকে চলে যাওয়া মানে হচ্ছে তুমি কোথাও জব করবে না, তুমি নিজে প্র্যাকটিস করবে। আচ্ছা, এরকম একটা ইয়ে ছিল। পরে আমি দেখলাম যে আমি তো একটা পরিবেশে ছিলাম কনসালটেন্সি, কিন্তু হচ্ছে যে যাদের জন্য কাজ করেছি ডেভেলপারের জন্য, এখন তারা যেভাবে প্রজেক্টগুলো ম্যানেজমেন্ট করছে, আমার প্রজেক্ট ম্যানেজমেন্ট এই সেক্টরটাতে আমার ল্যাকিংস আছে, আমি খুব ভালো জানি না, তাহলে আমাকে এটাকে শিখতে হবে। ভাইয়াদের কথা আমার মনে ধরেছে যে আমাকে নিজেকে কিছু করতে হবে। তখন থেকে স্বপ্ন দেখেছি যে যেরকম একটা প্রতিষ্ঠানে কাজ করছি এরকম একটা প্রতিষ্ঠান নিজের হবে। তখন চিন্তা করলাম তাহলে আমাকে কিছুদিন একটা ডেভেলপারে চাকরি করতে হবে। তখন আর কি আমরা যেটা বলবো সেকেন্ড যে কর্মক্ষেত্র টেকভেন প্রপার্টিজ, ওখানে আর কি সিনিয়র আর্কিটেক্ট হিসেবে জয়েন করেছিলাম। ওখানে 4 বছর ছিলাম, তারপরে আসলে নিজের প্রতিষ্ঠান। সেখানের অভিজ্ঞতা কেমন ছিল, কি অর্জন করলেন? সেখানে একটু এতদিন যে এনভায়রনমেন্টে ছিলাম খুব খোলামেলা, হাসি খুশি, এখানে কর্পোরেট লাইফ, তারপরে হচ্ছে যে বিভিন্ন ক্লায়েন্টসকে হ্যান্ডেল করতে হচ্ছে, মার্কেটিং টিমকে হ্যান্ডেল করতে হচ্ছে। একটু কঠিন ছিল প্রথম দিকে, একটু কষ্টই হয়েছে। এরপরে 1 বছর যাওয়ার পরে দেখা গেছে যে আসলে কাজটা এটাই, তখন আর কষ্ট লাগেনি, এটা ম্যানেজ করে ফেলতে পেরেছি আর কি। তখন এনজয় করেছি আসলে সাইটে যাওয়া, কনস্ট্রাকশনটা কিভাবে হচ্ছে। এতদিন দেখা গেছে যে কনসালটেন্সি ফার্মে শুধু ডিজাইন করে দিয়েছে, এটা সামনে বিল্ড হচ্ছে আমার চোখের সামনে, আমার গাইডেন্সে বিল্ড হচ্ছে, এটা একটা অন্য এনভায়রনমেন্ট, অন্যরকম ভালো লাগে। মোটামুটি বলা চলে আপনি সব ধরনের অভিজ্ঞতা আসলে একসাথে করে ফেলেছেন, যেহেতু আপনি আপনার প্রতিষ্ঠান শুরু থেকে ওটাই চেষ্টা ছিল ভাইদের গাইডেন্সেও, যে কিছু করতে হলে আগে আসলে আমিও একটা ইয়ে ছিল যে আমি অর্ধেক জ্ঞান নিয়ে আমি করতে চাই না। আসলে শেখার কোনো শেষ নেই, এখনো শিখছি, কিন্তু যখন আমি ফিল করতে পেরেছি যে এখন আসলে আমি নিজে কিছু করতে পারবো, আমার ভিতরে সেই জ্ঞানটুকু আছে, তখন থেকে আসলে প্ল্যানিংটা করেছি যে নিজের একটা প্রতিষ্ঠান শুরু করার। কত সালে আপনার প্রতিষ্ঠা করলেন? প্রতিষ্ঠানটা অফিসিয়ালি আমরা শুরু করি হচ্ছে এর ভিতর হচ্ছে যেটা ব্যাচেলর থেকে বিয়ে করে ফেলি, ম্যারিড লাইফে আমার ওয়াইফের সাথে কথা বলে, ও আর্কিটেক্ট, ওকে, আরো ভালো হলো। এখন ওর সাথে পরামর্শ করে যেটা ইয়ে করলাম যে হ্যাঁ আমরা দুজনেই চাকরি করছিলাম, চাকরির পাশাপাশি কিছু পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কিছু প্রজেক্ট আমরা হাতে পাচ্ছিলাম। এখন চিন্তা করলাম যে ক্লায়েন্ট আসলে চিন্তা করে যে আমি ব্যক্তি কাউকে কাজ দিব নাকি একটা প্রতিষ্ঠানকে কাজ দিব। ওখান থেকে ফিল করলাম যে একটা প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হলে এটা আসলে গুরুত্বটা বেশি থাকে। তখন থেকে একে চিন্তা করলাম ঠিক আছে, যেহেতু আমরা এখন চাকরির পাশাপাশি পার্সোনাল প্রজেক্টগুলো হ্যান্ডেল করতে পারছি, তো সেহেতু এখন আমাদের মনে হয় সময় এসে গেছে যে নিজেদের একটা প্রতিষ্ঠান করা। সেইখান থেকে 2015 সালে ডিসেম্বরে চতুষ্কোণ প্রতিষ্ঠা করা হয়। এর আগ পর্যন্ত আপনি টেকভেনেই ছিলেন? হ্যাঁ, টেকভেনে ছিলাম। চতুষ্কোণ প্রতিষ্ঠা করার পরেও প্রায় 2 বছর প্যারালালি টেকভেনে কাজ করেছি। আচ্ছা, এমনিতে আর কেউ ছিল আপনার এই প্রতিষ্ঠানে, নাকি আপনারা দুজনই একদম ইনিশিয়ালি? শুরুতে আমরা দুজনেই ছিলাম, এরপরে আমি যখন সব জব ছেড়ে দিয়ে ফুল টাইম আমার প্রতিষ্ঠানে সময় দেওয়া শুরু করলাম, তখন দেখলাম যে আমার প্রতিষ্ঠানকে একটু আগায় নিতে হলে, বড় করতে হলে আমার আসলে কিছু লোকবল লাগবে। তখন থেকে লোকবল যেটা আমরা নিচ্ছিলাম, আমার খুবই ভালো মানে একটা সময় আমরা আসলে পেয়েছিলাম তখন, যে আমাদের ইউনিভার্সিটির আমাদের জুনিয়রদেরকে পেয়েছিলাম। সেইটা একটা নতুন জার্নি আপনার জন্য, আপনার প্রতিষ্ঠান, আপনার নিজের সন্তানের মতো এখানে কাজ করা শুরু করলেন। সেখানকার একদম প্রথম দিনকার গল্প থেকে শুনতে চাই যে কিভাবে কাজ করছিলেন, কিরকম ভাবে প্রজেক্টগুলো পাচ্ছিলেন, সেগুলো নিয়ে একটু জানবো।
শুরুর দিকে তো আসলে কোনো স্পেস আমাদের ছিল না, অফিসিয়াল স্পেস যেটাকে আমি অফিস বলতে পারছি। অফিস বললে হচ্ছে আমি যে বাসায় থাকছি বাসার একটা রুম, হোম অফিস। আমার রেসিডেন্সের সাথেই একটা রুমে আমার অফিস রুম করা হয়েছে। আর যেহেতু চাকরিতে তখনও ছিলাম, সেহেতু দেখা যাচ্ছে যে আমার নিজের অফিসে আমি সময় দিতে পারছি রাতে। আচ্ছা, সারাদিন আমার কর্মস্থলে কাজ করে এসে ফেরার পরে তখন দেখা যাচ্ছে যে আমার অফিসে আমি নিজের কাজগুলো করছি। আর মিটিংগুলা যেহেতু আমার ওর নাম হচ্ছে জিনাত ইসলাম, আমি যেহেতু একটা ডেভেলপারে ছিলাম, ওখানে কিছু রেস্ট্রিকশন ছিল, যার কারণে আমি হয়তো সবসময় বাইরে ক্লায়েন্ট মিটিংয়ে যেতে পারতাম না। আর ও একটা ইউনিভার্সিটিতে টিচিংয়ে ছিল, ও কিছু সময় পেত, দেখা হতো ডিজাইন ফেজগুলা আমরা দুজনে করতাম, মিটিংগুলো ও হ্যান্ডেল করতো। আচ্ছা, এরপরে যখন ফিল করলাম যে আসলে এইভাবে হবে না, সময় আসলে আমার নিজের প্রতিষ্ঠানকে দিতে হবে, তখন থেকে আসলে চাকরি ছেড়ে দিয়ে ফুল টাইম। কত সালে ছাড়লেন? 2017 শুরুতে। চতুষ্কোণের প্রথম কাজ কি, প্রথম প্রজেক্ট কি ছিল? প্রথম প্রজেক্ট ছিল একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, এটা ঢাকার বাইরে, ফেনীতে। আচ্ছা, মানে আপনারা ঢাকার বাইরেও কাজ করতেন। কি কি মানে আপনি যখন ডিজাইন করতেন নিশ্চয়ই বেশ কিছু বিষয় মাথায় রেখে আসলে কাজ করতেন, সেগুলো কি ছিল? বা আপনার নিজস্বতা বলতে যে এটা আসলে স্থপতি সাইফুল আনামের কাজ বা চতুষ্কোণের কাজ, এরকম ভাবে বোঝা যেত কি? একটা জিনিস খুব আমি আর জিনাত মিলে যেটা চেষ্টা করতাম, একাডেমিতে আমরা যখন পড়েছি আমাদেরকে তো বিভিন্ন বিষয় পড়ানো হতো, একটা জিনিস ছিল যে হচ্ছে জলবায়ু নিয়ে কাজ করা। আচ্ছা, আমি যে কনটেক্সটে যে পরিবেশে আছি, এখান থেকে ম্যাক্সিমাম বেনিফিটটা নিয়ে আমার ক্লায়েন্টের বা যে বসবাসকারী, যে ব্যবহারকারী, তার কমফোর্ট লেভেলটা নিশ্চিত করতে হবে। একদম, হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের মূল মন্ত্র ছিল যে আমাদেরকে এটাকে করতেই হবে। বিল্ডিং যখন আমরা ডিজাইন করি, এটা তো প্রাইমারি একটা আউটলুক কিন্তু করা হয়, এটা করতেই হবে যে আমার যে বিল্ডিংটা ডিজাইন করছি এটার আউটলুকটা কেমন আসছে, ক্লায়েন্টের পছন্দ হচ্ছে কিনা, এটা তো আসলে হবেই। কিন্তু ভিতরের এনভায়রনমেন্টটা যে বসবাসকারী, তার জন্য যেন কমফোর্টেবল লেভেলটা হায়ার থাকে, এটাকে নিশ্চিত করা, এটা আমার হচ্ছে মেইন টার্গেট। অনেকগুলো বিষয় আপনি মাথায় রাখেন আপনার স্বপ্নের যে কোনো কিছু বাস্তবায়ন করার ক্ষেত্রে, ক্লায়েন্টদের অনেক বিষয় মাথায় রাখতে হয়, সেই প্রসঙ্গে আমরা ছিলাম, একটু শুনি। একটা প্রজেক্ট আসলে যখন আমরা শুরু করি, আমি মানে ব্যক্তিগতভাবে যেটা চেষ্টা করি, আমার যিনি ক্লায়েন্ট উনি কি বলতে চাচ্ছেন, হ্যাঁ, ওনার আইডিয়াটা কি, এটাকে আমি ঠান্ডা মাথায় শুনি। আমি কখনো শুরুতে ওনাকে আমার ভাবনাটাকে ওনার ভিতরে চাপিয়ে দেই না, যে ওনার কথাটাকে আমি শুনি। শোনার পরে দেখা যাচ্ছে যে কিছু জিনিস হয়তো দেখা যাচ্ছে যে উনি যেটা বলছেন সেটা হয়তো আমাদের এই কনটেক্সটে এটা হয়তো সম্ভব হবে না, বা উনি যেটা চাচ্ছেন সেটা হয়তো ওনার মতো করে ওভাবে চিন্তা করলে এটা ভবিষ্যতে ব্যবহারকারী হিসেবে ওনার হয়তো কোনো প্রবলেম ফেস করতে হতে পারে। তখন দেখা যাচ্ছে ওনার সাথে আমার আইডিয়াগুলো শেয়ার করি, ওনার আইডিয়া প্লাস আমার আইডিয়া মিলে ওনাকে একটা প্রাইমারি ধারণা দেওয়া হয়। এরপরে উনি অ্যাগ্রি করলে তারপর থেকে দেখা যাচ্ছে আমরা পরবর্তী স্টেপগুলো শুরু করি কাজের ক্ষেত্রে। আর বাংলাদেশের কনটেক্সটে আমরা যদি দেখি তাহলে দেখা যায় কি বাংলাদেশের এরিয়াটা অনেক বেশি ভূমিকম্প প্রবণ, কিছুদিন পরপরই আমরা ভূমিকম্পের অনুভূতি পাচ্ছি আসলে। সেই ক্ষেত্রে আসলে একজন স্থপতি হিসেবে আপনি আপনার জায়গা থেকে আসলে কিভাবে কন্ট্রিবিউট করছেন বা কোন কোন বিষয়গুলো মাথায় রাখার চেষ্টা করছেন, বিশেষ করে জলবায়ু, আবহাওয়া, হ্যাঁ, এসব যদি একটু দেখি। আর বাংলাদেশ তো খুব ঘনবসতিপূর্ণ একটি দেশ। বেসিক্যালি আপনার যেটা হচ্ছে ভূমিকম্পের কথা যেটা বললেন, এটা আর্কিটেক্টের থেকে হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের ভূমিকাটা বেশি, যে তার যে স্ট্রাকচারটা হচ্ছে সেটা কতটুকু সহনীয় মাত্রায় হচ্ছে, কতটুকু এটা মানে স্টেবল থাকছে। তা এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যে ডিজাইনগুলো করি, যখন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের কাছে এটা স্ট্রাকচার ডিজাইনের জন্য দেওয়া হয়, তখন ওনারা তো একটা অ্যানালাইসিস করেন যেটা আমার কোন জোনে পড়ছে, সিসমিক জোন কত, সেটাকে চিন্তা করে কত মাত্রার ওটা ভূমিকম্প রেজিস্ট করতে পারবে। এটা একটা ভুল ধারণা অনেকের যে কত মাত্রার ভূমিকম্প রেজিস্ট করতে পারবে, এটা আসলে কোনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এটা ওভাবে ডিজাইন করতে পারেন না। ওনাদের একটা অ্যাজাম্পশন থাকে, অ্যাজাম্পশন নিয়ে করতে হয়। মানে এটা বলার কারণ হচ্ছে এটা যে ভূমিকম্পটা কোথায় হচ্ছে, এপিসেন্টারটা কোথায়। এখন দেখা যাচ্ছে যে আমার ঢাকা বসুন্ধরা আবাসিক এলাকার কাছাকাছি, তো ওখানে যদি আমার 10 সেকেন্ডের 7 মাত্রার একটা ভূমিকম্প হয়, তাহলে আসলে ওখানে কোনো বিল্ডিং টিকে থাকবে কিনা একটা সন্দেহ আছে। তো এই জন্য আসলে ওনারাও আসলে এটা গ্যারান্টি দিতে পারে না, আর আর্কিটেক্ট হিসেবে আমরাও দিতে পারি না। কিন্তু দেখা যাচ্ছে যে একটা
সামঞ্জস্যপূর্ণ ডিজাইন তো করতে হবে। জি। হ্যাঁ, একটা ফিউচার যেমন ক্লায়েন্টেরও কিন্তু একটা চাহিদা থাকে। এখন অনেকেই বলছেন যে ভূমিকম্প হলে এটা আমার টিকবে কিনা বিল্ডিংটা। এখন দেখা যাচ্ছে আমাদের ডিজাইনে ইঞ্জিনিয়ার টিম ওনারা যে ডিজাইন করছেন সেটা হয়তো প্রপার ডিজাইনই করছেন, কিন্তু পাশের বিল্ডিংটা ভেঙে পড়লে তখন তো আসলে আমার বিল্ডিং এর উপর যদি পড়ে সেটা তো আমি মানে হাতে থাকবে না। আর জলবায়ুর ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমার মতে যেটা হচ্ছে যে আমরা তো আসলে অনুকরণ অনেক করি। হ্যাঁ, আপনার ইউরোপিয়ান স্টাইল দেখা যাচ্ছে যে খুব অনুকরণ করছি। এটা খারাপ না, আসলে অনুপ্রেরণা নিতে হবে নিশ্চয়ই। হ্যাঁ, অনেক ভালো ভালো প্রজেক্ট দেশের বাইরে হচ্ছে, সেখান থেকে আমাদেরকে অনুপ্রেরণা নিতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে যে আমি কতটুকু নিতে পারবো আমার কনটেক্সটে, পরিমিত বোধ, তারপর সংযত হতে হবে অনেক কিছু ম্যাটেরিয়াল ব্যবহারে। যে সবকিছু আসলে আমি করতে পারছি না। দেখা যাচ্ছে যে অনেক প্র্যাকটিস হচ্ছে আমরা দেখছি, সেটা আসলে ক্লায়েন্টের জন্য কমফোর্ট লেভেল থাকছে না। তো এই জায়গাগুলোতে একটু নজর দিতে হবে আসলে। এবং বাংলাদেশ আসলে যে পরিমাণ ঘন বসতিপূর্ণ একটি দেশ, এখানে আশেপাশের যে জায়গা রাখার একটা ব্যাপার থাকে, হ্যাঁ, এই বিষয়গুলো তো বোধহয় অনেক সংকট রয়েছে, চাইলেও তো আসলে অনেক কিছু অ্যাপ্লাই করা যাচ্ছে না। এটা হচ্ছে যে আপনার আইন শৃঙ্খলা রেগুলেটরি যেটা আমাদের বিল্ডিং কোড আছে এখানে, প্লাস হচ্ছে আপনার রাজুক আছে, রাজুকের কিছু বিধিমালা আছে। বিল্ডিং কোড এবং বিধিমালা মেনে আমরা এখন যে প্র্যাকটিসগুলো করছি সেখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে একটা প্লটে, আমি রেসিডেন্সিয়াল প্রজেক্টের কথাই বলছি, যে একটা প্লটে আপনি কতটুকু ভূমি ব্যবহার করতে পারবেন, কতটুকু আপনাকে গ্রিনারি রাখতে হবে, কতটুকু ওপেন রাখতে হবে যেটা কিনা আপনার বৃষ্টির পানিটা সরাসরি মাটিতে চলে যাবে। তো এই জিনিসগুলো আসলে এই নিয়মগুলো মেনে আসলে আমরা ডিজাইনগুলো করি, যার কারণে দেখা যাচ্ছে যে পরিবেশ বান্ধব যেটা বলছি সেটা আসলে ডিজাইনগুলো হচ্ছে, মানে অটোমেটিকলি হয়ে যাচ্ছে নিয়ম শৃঙ্খলার কারণে। এটার ব্যত্যয় যদি না হয় তাহলে সেই যে প্রজেক্টটাকে সবকিছু নিয়ম মেনে করা হচ্ছে, প্রজেক্টটা এক্সিলেন্ট একটা প্রজেক্ট হবে। চমৎকার। ইতিমধ্যে আপনারা চতুষ্কোণ থেকে অনেকগুলো প্রজেক্টের সাথে সংযুক্ত হয়েছেন, অনেক কাজ করেছেন, সেগুলো নিয়ে একটু ছোট ছোট করে অভিজ্ঞতা সবকিছু মিলে শুনতে চাই। চতুষ্কোণের শুরু আসলে রেসিডেন্সিয়াল প্রজেক্ট দিয়ে। এটা মজার গল্প আছে। আর ফেনীতে যে প্রজেক্টটা করেছিলাম সেটার ব্যাকগ্রাউন্ডটা এরকম ছিল, আমার ইউনিভার্সিটিরই আমার এক পরিচিত ভাইয়া অন্য ডিসিপ্লিনে ছিলেন। আচ্ছা। উনি একদিন ফোন করলেন যে সোহাগ আমাকে একটা কাজ করে দিতে হবে ঢাকার বাইরে, ফেনীতে। আমার যে ভাইয়া ঠিক আছে। তখন ওনার ফোন পেয়ে যখন বললো কাজ করে দিতে হবে, চাকরি লাইফে কেবল ঢুকলাম, শিখছি, এর ভিতরে যখন আমাকে কাজ করে দিতে বলছেন, মানে এক্সাইটমেন্টটা বেড়ে গেল। আচ্ছা ঠিক আছে ভাই, করে দিব, কোনো কিছু চিন্তা করলাম না, ঠিক আছে করে দিচ্ছি। উনি বললেন ঠিক আছে আমি ক্লায়েন্টকে নিয়ে আসবো। আচ্ছা। উনি দুদিন পরে ক্লায়েন্টকে নিয়ে আমার সাথে দেখা করলেন। ওনার যে জমিটা, যে জায়গাটায়, যে প্লটটাতে ডিজাইন করব, ওটার সাইজ দেখে না আমি হতবাক হয়ে গেছি, মানে শেপটা দেখে। আচ্ছা। এটা জাস্ট একটা কোয়ার্টার সার্কেল, একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ। আচ্ছা। 3 কাঠার একটু বেশি প্লটটা, 2টা করে ইউনিট করতে হবে। বিপদে পড়ে গেলাম যে আসলে এতদিন তো 4 কোণা জমিতে কাজ করেছি, এটাতে কিভাবে করব। ঠিক আছে, চ্যালেঞ্জ নিলাম, কাজ শুরু করলাম। তখন 4 ওয়ালসে চাকরি করতাম, বড় ভাইকে দেখালাম, খুব হেল্পফুল ছিলেন। উনি দেখে বললেন ঠিক আছে তুমি সঠিক দিকেই আগাচ্ছ। উনি কিছু আইডিয়া শেয়ার করলেন, ওভাবে কাজটা করা আর কি। এবং ক্লায়েন্ট ডিজাইনটা ফাইনাল যখন দেখলেন, লেআউটটা দেখে উনিও হতবাক হলেন যে এরকম জায়গায় এরভাবে চিন্তা করা যেতে পারে, এটা আসলে উনি চিন্তা করতে পারেননি। তখন উনি ওনার গল্প শেয়ার করলেন আমার সাথে, যে আমি এর আগেও কয়েকজনের সাথে কথা বলেছি, লোকালি ওখানে ইঞ্জিনিয়ার আছেন, প্লাস আর্কিটেক্ট 2-1জনের সাথেও কথা বলেছেন, তারা কিছু ডিজাইন দেখিয়েছিলেন, তা ওনার মনের মতো হচ্ছিল না আর কি। তা আমার ডিজাইনটা মানে প্রথম দেখাতে ওনার ভালো লেগে গেল। তো এইভাবে শুরু। আর ঢাকার কাজের ভিতরে যেটা হচ্ছে যে ডেভেলপার, নামটা বলি জেমস ডেভেলপমেন্টস, এখন ওনারা জেমস কনস্ট্রাকশন নামে চলছেন ওনারা, ওনাদের সাথে আমাদের প্রথম কাজ শুরু। আচ্ছা। ওখানে পরিচিতিটা, আমরা নতুন কাজ করছি, ওনারাও কিছু নতুন মুখ খুঁজছিলেন, নতুন কনসালটেন্ট খুঁজছিলেন, নতুন আর্কিটেক্ট খুঁজছিলেন। ওনারাও স্টার্ট করেছেন তখন, মানে 2-3 বছর হবে হয়তো। ওখান থেকে ওনাদের সাথে পরিচয়, ওনাদের কাজগুলো করতে করতে দেখা গেল যে একটা সময় খুব ভালো একটা রিলেশন হলো, রেগুলার বেসিসে আমরা এখনো কাজ করছি আর কি ওনাদের সাথে। প্যারালালি আরও কয়েকটা ডেভেলপারের সাথে আমরা অলরেডি এখন এনগেজড হয়ে গেছি আর কি। এখন কতজন আছেন আপনার এই প্রতিষ্ঠানে? আমার প্রতিষ্ঠানে আমরা আর্কিটেক্ট, আমি জিনাত মিলে আরও 4 জন আছে, আর
সাপোর্টিং হ্যান্ডস আরো 6 জন আছে। বর্তমানে কি কি ধরনের কাজ করছেন? এখন নতুন কোনো প্রজেক্ট করছেন কিনা? আমাদের বেশিরভাগ প্রজেক্টগুলো হচ্ছে আবাসিক ভবন, রেসিডেন্সিয়াল গুলো, আর হচ্ছে সাথে প্যারালালি হচ্ছে আমরা ইন্টেরিয়রের কাজ করছি। আচ্ছা, ইন্টেরিয়র ডিজাইন, রেসিডেন্সিয়াল ইন্টেরিয়র গুলাই বেশি করা হচ্ছে। রিসেন্টলি 2টা প্রজেক্ট করেছি, এটা হচ্ছে বিএন ক্যাফে বাংলাদেশ, ওনাদের 2টা আউটলেট, একটা উত্তরা, একটা গুলশান 2-এ। আচ্ছা, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা চেইনের লাইসেন্স এনেছেন ক্লায়েন্ট, এটা হচ্ছে কফি লাউঞ্জ, বিএন ক্যাফে নামে চলছে। তো বেশ অনেক বছর ধরে আসলে কাজ করছেন। কাজের মানে সবারই তো আসলে রুচি বা ধরন অনেক পরিবর্তন হয়, সেক্ষেত্রে আপনাদেরও তো আসলে এরকম সবসময় আপডেটেড থাকতে হয়। কি ধরনের পরিবর্তন দেখেছেন বা কি মানে নিজের রিয়েলাইজেশনটাই আসলে জানতে চাই, যে হয়তো 2008 সালে একরকম কাজ করেছেন, এখন 2025 সাল চলছে, কাজের ধরন হয়তো বদলে গেছে, সেই পরিবর্তনগুলো আপনি বুঝতে পেরেছেন আপনার জায়গা থেকে বেশি, সেগুলো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। হ্যাঁ, এটা তো অবভিয়াসলি এটা হবেই। আমরা শুরুতে যে কাজগুলো করেছিলাম তখন দেখা যাচ্ছে ওই বয়সে আমার জন্য হয়তো ওই পর্যন্তই আমি চিন্তা করতে পারতাম, ওর বেশি আমি যেতে পারিনি। এখন যখন ওই কাজগুলো দেখি তখন নিজেই হাসি যে এটা তো আসলে এইভাবে করলে আর একটু বেটার হতো আর কি। এখন প্রতিনিয়ত আসলে প্রতিটা প্রজেক্ট থেকে আমরা শিখছি, প্রতিটা প্রজেক্টেই আমরা নতুন নতুন ধারণা দিতে পারছি, নতুন নতুন কনস্ট্রাকশন রিলেটেড যে ডিটেইলগুলো আছে সেগুলো আমরা করছি। আগে সাদামাটা একটা বিল্ডিং হতো, এখন দেখা যাচ্ছে প্রচুর ডিটেল আমরা করতে পারছি, প্রচুর দৃষ্টিনন্দন অর্নামেন্টেশনগুলো করছি, প্লাস হচ্ছে যে গ্রিনারি নিয়ে কাজ করছি। কারণ ঢাকা শহরে তো আসলে গ্রিনারি পাওয়া যাচ্ছে না, বিল্ডিং উঠছে, হ্যাঁ, এত বিল্ডিং, প্রতিটা বিল্ডিং দেখা যাচ্ছে যে মিনিমাম কিছু সেটব্যাক রেখে রেখে হচ্ছে, যেটা আইনে বলে দিয়েছে। এখন বিল্ডিং এর ভিতরে কিভাবে আমি গাছপালাকে আনতে পারি, বাগান আনতে পারি, সেগুলো নিয়ে কাজ করছি। বসবাসকারী যারা আছে তাদেরকে সবসময় যেন কৃত্রিম আলো বাতাস না পেতে হয়, সেটার ব্যবহার যাতে কম করতে হয়, সেজন্য ন্যাচারাল ভেন্টিলেশন লাইট নিয়ে কাজ করছি। চমৎকার। আপনি বসুন্ধরা আবাসিক এলাকার ওদিকেও কাজ করেছেন? বসুন্ধরা আবাসিক এলাকায় আমাদের কাজ বেশি, উত্তরাতে কিছু আছে, ঢাকার বাইরে কিছু আছে, আর ঢাকার সারাউন্ডিং যে বেশ কয়েকটি কাজ আছে। এই যে দৃষ্টিনন্দন স্থাপনা, বা আপনি বলছেন যে একেবারে বাহিরে যেহেতু স্পেস রাখার কোনো অপশন আগের মতো নাই, যত দিন যাচ্ছে কমে যাচ্ছে, ভেতরে আলো বাতাসের ব্যবস্থা করছেন বলছেন আপনি। আসলে সাধারণ মানুষ যদি এই জায়গাতে এগোতে চায়, আসলে ব্যাপারটা এফোর্ডিং কস্টটা আসলে ঠিক কেমন? কারণ এটা সবার পক্ষে তো আসলে এটা এফোর্ড করা কি সম্ভব? বর্তমান যে মার্কেট, কনস্ট্রাকশন মার্কেটে দেখা যাচ্ছে যে বৈশ্বিক বিভিন্ন কারণে কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের প্রাইসটা কিন্তু হায়ার হচ্ছে, প্যারালালি কিন্তু মানুষের আয়ও বাড়ছে। এখন ক্লায়েন্ট গ্রুপ তো আসলে সবাই তো একরকমের না। হ্যাঁ, এখন আমরা যখন ডিজাইন করি তখন আমার ক্লায়েন্ট গ্রুপের ইনকাম প্লাস হচ্ছে সে কতটুকু এফোর্ড করতে পারবে সেটাকে চিন্তা করেই ডিজাইনটা করা হচ্ছে। আধুনিক সুযোগ সুবিধা সবাইকেই দিচ্ছি, মানে এখানে কমতি হচ্ছে না আসলে, কাউকেই কমানো যাচ্ছে না আর কি। কারণ আমার তো কাজটাই সেটা, উনি আমার কাছে এসেছেন কারণ উনি তো সব ধরনের ফ্যাসিলিটিসটা চাচ্ছেন আমার কাছে। আমি এক্সপার্ট, আমার এক্সপার্টের কাছে আসার কারণ তো সেটাই। তো সেভাবে আসলে ডিল করছি, সেভাবে কাজ করার চেষ্টা করা হচ্ছে। এখন যেটা বলছিলাম যে কিছু জায়গায় সংযত হতে হচ্ছে আমাদেরকে। এটার ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে বিল্ডিং ম্যাটেরিয়ালস আমরা গ্লাসটাকে খুব বেশি ইউজ করছি। এখন আমাকে দেখতে হবে যে আমি ইউরোপিয়ান কান্ট্রি দেখে একটা বিল্ডিং খুব পছন্দ হয়েছে, ওটার কিছু ইনফ্লুয়েন্স আমি এখানে নিচ্ছি। আসলে এক বিল্ডিং এ তো সবকিছু করা যাবে না। একদম। আমি যেখানে যে প্রজেক্টটা করছি, আমার প্রজেক্টটাকে মেরিটটা চিন্তা করতে হবে, চিন্তা করে এখানে আমি কি করতে পারবো সেটা আসলে করা উচিত। আমি প্রচুর পরিমাণে গ্লাস দিলাম, দেখা যাচ্ছে পশ্চিমে আমাদের রোদ আসে, এখন পশ্চিমে যদি আমি গ্লাসের ব্যবহারটা বেশি করি তাহলে তো আসলে ভিতরে হিট চেম্বার হয়ে যাবে, তার জন্য আমার ক্লায়েন্ট তো কমফোর্টেবল থাকছে না ওখানে। তো এই জিনিসগুলো একটু দেখতে হবে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগের দিনের যে বিল্ডিংগুলো ছিল ওগুলো ব্রিক স্ট্রাকচারে হতো, মানে উদাহরণটা দিচ্ছি এই কারণে যে ব্রিক স্ট্রাকচারে হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমার ওয়ালগুলো হতো 10 ইঞ্চি, একদম। আর এখন দেখা যাচ্ছে আমাদের আসলে প্লট সাইজ ছোট, বিল্ডিং এ আমার অ্যাপার্টমেন্টের ভিতরে আমাকে সাইজ যত ম্যাক্সিমাম ইউটিলাইজ করা যায়, এখন 10 ইঞ্চি দিলে আমার স্পেস কমে যাচ্ছে, আমাদেরকে পেরিফেরিতে 5 ইঞ্চি ওয়াল দিতে হচ্ছে। 5 ইঞ্চি ওয়াল দিলে কি হচ্ছে যে আমার 10 ইঞ্চি ওয়াল যে হিট রেজিস্ট করতো সেটা করতে পারছে না।
তখন দেখা যাচ্ছে আমাকে ওভাবে চিন্তা করতে হচ্ছে আমি জানালাটা কতটুকু দিব, কত বড় দিব, কয়টা দিতে পারবো, আমার ক্রস ভেন্টিলেশনটা হচ্ছে কিনা, এগুলো নিশ্চিত করতে হবে। চমৎকার। আজকে পুরোটা সময় বেশ কিছু আসলে যেগুলো অজানা রয়ে গেছে সেগুলো জানলাম, ভালো লাগলো গল্প করে। একদম শেষের দিকে আমরা চলে এসেছি। একদম আপনি যেহেতু স্থপতি অনেকদিন ধরে কাজ করছেন, নতুন যারা স্থপতি হতে চায় তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, এবং আমাদের রাঙা সকালের দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলবার থাকে। আমি হচ্ছে নতুন স্থপতি, তাদের সম্বন্ধে একটু বলি। নতুন যারা পাশ করে আসছে ডেফিনেটলি তারা খুব ভালো, কারণ তারা হচ্ছে যে এখন যে সময়টা, এই সময়টাতে ওরা অনেক কিছু শিখে আসতে পারছে যেটা আমরা একাডেমি থেকে পাইনি। টেকনোলজি বলেন, আরও কনস্ট্রাকশন টেকনিক বলেন, এগুলো কিন্তু ওরা শিখে আসতে পারছে। হ্যাঁ, ওরা কিন্তু ওদের নলেজটা ভালো আমাদের থেকে, আমরা যখন পাশ করে এসেছিলাম তার থেকে ওরা বেটার নলেজ নিয়ে আসছে, কিন্তু ওদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এসে দেখা যাচ্ছে আমি সব ক্ষেত্রে কাজ করব, এরকম করলে আসলে ফোকাসটা হারিয়ে ফেলবে। মানে ওদের জন্য পরামর্শ এটাই যে আমাকে প্রথমে সিনিয়রের আন্ডারে থেকে কাজ করে আমি আমার কনটেক্সট নিয়ে কাজ করব, আমার লোকাল ম্যাটেরিয়াল নিয়ে কাজ করব, এগুলো শিখতে হবে। শিখে ইমপ্লিমেন্টেশন করতে পারলে ওরা ভালো করতে পারবে।